বন্ধুরা, আমি আপনাদের সাথে তৌহিদুল ইসলাম। আমাদের চ্যানেল থেকে এই অনুপ্রেরণামূলক গল্পটি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের গল্পের শিরোনাম আত্মসম্মানের জয়, দান নয়, যোগ্যতার আলো। এখন গল্পটি শুরু করা যাক। চলুন একসাথে গল্পে ডুব দেই। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল এক গরিব মেয়ে। এক কোটিপতি ছেলে বলল, আমার সাথে এসো। এরপর যা ঘটল তা দেখে মানবতাও চোখের জল ফেলল। বন্ধুরা, সেদিন রাতে কলকাতা শহরের বাতাসে এক অদ্ভুত ধরনের ভেজা ঠান্ডা ছিল। ঘড়িতে তখন রাত প্রায় 2:30 বাজছিল। রাস্তাঘাট পুরোপুরি খালি ছিল না, কিন্তু প্রতিটি গাড়ি এমনভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল যেন কারোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। সেই কলকাতা শহরের একটা ছোট পার্কের কোণায় একটি মেয়ে নিজের 2 হাতের আঙুল ঘষছিল। ঠান্ডার কারণে নয়, বরং অসহায়ত্বের কারণে। তার নাম ছিল সায়নী। বয়স প্রায় 24 বছর। চেহারায় পড়াশোনার ছাপ বা জেল্লা ছিল, কিন্তু চোখে ছিল বহু রাতের বিনিদ্র ক্লান্তি। গায়ের সালোয়ারটা ঠিকঠাক থাকলেও কলারটা একটু পুরনো ছিল। কুর্তাটা পরিষ্কার ছিল, কিন্তু কিনারাগুলো ছিঁড়ে গিয়েছিল। আর চটির তলাগুলো দেখে মনে হচ্ছিল যেন প্রতিদিনের জীবনযুদ্ধের সাক্ষী দিচ্ছে। সে পকেটে হাত দিল। কেবল 3টে কয়েন বেজে উঠল। ব্যাস, এটুকুই বাকি ছিল। সায়নী নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। নেটওয়ার্কের সিগন্যাল ওঠানামা করছিল। তখনই হঠাৎ স্ক্রিনে মা লেখাটি ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। কল ধরতেই ওপাশ থেকে একটি ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো, মা, তুই ঠিক আছিস তো? সায়নী নিজের শ্বাস সামলে নিয়ে বলল যে সে ঠিক আছে। কিছুক্ষণ নীরব থাকার পর মায়ের কণ্ঠস্বর ভেঙে পড়ল। মা, তোর দিদির ওষুধ আজ শেষ হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে ওষুধ না পেলে জ্বর আরও বেড়ে যাবে। সায়নী চোখ বন্ধ করে নিল। মনে হলো সে কাউকে কাঁদতে দেখছে না, বরং নিজের ভেতরে কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছে। সে মৃদুস্বরে জিজ্ঞাসা করল যে কত টাকা লাগবে। মা তখন বললেন যে তিনি কিছু চাইছেন না, শুধু জানতে চেয়েছিলেন মেয়েটা ক্ষুধার্ত কিনা। সায়নী হাসতে চেয়েছিল, কিন্তু গলায় কিছু একটা আটকে গেল। সে মিথ্যে বলে দিল যে সব ঠিক আছে, কাল ইন্টারভিউ আছে আর চাকরিটা পাক্কা হয়ে যাবে। কলটা কাটতেই বন্ধুরা, এমন মনে হলো যেন সায়নীর হাতে ফোন নয়, বরং দায়িত্বের এক বিশাল পাহাড় এসে চেপেছে। সে উঠে দাঁড়াল এবং পার্ক থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দিল। কোথায় যাচ্ছিল তা সে নিজেও জানত না, কিন্তু তার পা থামতে জানত না। ভোরের হালকা আলো ছড়িয়ে পড়ল, শহর ধীরে ধীরে জেগে উঠছিল। সায়নী একটি বড় অফিসের সামনে গিয়ে পৌঁছাল, যেখানে গেটে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ টুডে, আজ সরাসরি সাক্ষাৎকার। তার চোখে এক চিলতে আশা ঝিলিক দিয়ে উঠল এবং সে লাইনে দাঁড়িয়ে গেল। লাইনটা লম্বা ছিল। কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো চোখে মুখে আত্মবিশ্বাস, আর সায়নীর হাতে ছিল একটি সাধারণ ফাইল যা সে রাতে পার্কে বসে ঠিকঠাক করেছিল। তখনই গার্ড বলল যে যাদের 1 বছরের অভিজ্ঞতা নেই তারা যেন ভেতরে না আসে। সায়নী সাহস করে বলল যে সে ফ্রেশার, কিন্তু কঠোর পরিশ্রম করতে পারবে। তখন গার্ড তাকে ওপর থেকে নিচে দেখে জবাব দিল, এখানে বেতন দেওয়ার লোক বসে আছে, দান করার লোক নয়। ওই একটি বাক্য সায়নীকে শুধু পেছনের দিকেই ঠেলে দিল না, বরং ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে কোনো তর্ক করল না, শুধু ফাইলটা বুকের সাথে চেপে ধরে সেখান থেকে সরে গেল এবং নিজের ভেতরের আর্তনাদকে চেপে ধরল। আগে চাকরি, তারপর চোখের জল। সে এক অফিস থেকে অন্য অফিস, তারপর তৃতীয় ও চতুর্থ অফিসে গেল। কোথাও চাওয়া হলো রেফারেন্স, কোথাও আবার ফি, কোথাও বলা হলো যে তোমার মতো রোজ আসে আর রোজ যায়। দুপুর গড়াতেই রোদের তেজ বেড়ে গেল, তার সাথে বাড়ল পেটের খিদে। সে একটি চায়ের দোকানে থামল। গুনে দেখল যে মাত্র 1 কাপ চায়ের পয়সাই আছে। পেটের খিদে চা দিয়ে মেটে না, তবুও সে অর্ধেক কাপ চেয়ে নিল। ঠিক সেই মুহূর্তে তার নজর পড়ল সামনের এক বৃদ্ধের ওপর, যার শ্বাসকষ্ট হচ্ছিল এবং হাত কাঁপছিল। সায়নীর কাছে নিজের জন্য কিছুই ছিল না, তবুও সে তার অর্ধেক চা ছেড়ে দিল এবং নিজের ফাইলের ভাঁজ থেকে অটো ভাড়ার জন্য বাঁচিয়ে রাখা 5 টাকা বের করে বৃদ্ধকে ওষুধ কিনে দিল। বৃদ্ধ কাঁপতে কাঁপতে ওষুধ খেলেন এবং বললেন, মা, তোকে তো নিজেই ক্ষুধার্ত মনে হচ্ছে। সায়নী শুধু হালকা একটা হাসি দিতে পারল। রোজই তো খিদে পায় দাদু, কিন্তু আজ আগে আপনি খেয়ে নিন। বন্ধুরা,
ঠিক এই মুহূর্তেই সায়নী জানত না যে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটি কালো লাক্সারি গাড়ির ভেতর থেকে কেউ তাকে দেখছিল। গাড়ির জানলার কাচটা সামান্য নামল। ভেতরে বসেছিল ঈশান, শান্ত চেহারা, আভিজাত্যপূর্ণ সাজ আর চোখে গভীর বিষণ্ণতা। সে সায়নীকে দেখল বৃদ্ধকে ওষুধ খাইয়েতে এবং মনে মনে ভাবল যে এই মেয়েটি গরিব হতে পারে, কিন্তু নিচু মনের নয়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু ঈশানের দৃষ্টি সেখানেই আটকে থাকল। সায়নী আবার উঠে দাঁড়াল। এখন তার কাছে আর কোনো টাকা ছিল না, কিন্তু আশা তখনও বেঁচে ছিল। সে একটি ছোট সাইনবোর্ডের দিকে এগিয়ে গেল, যেখানে লেখা ছিল জব কনসালটেন্সি, সাথে সাথে চাকরি 100% গ্যারান্টি। সায়নী ভেতরে চলে গেল। ভেতরে একজন লোক বসেছিল, মোটা শরীর, সাদা শার্ট, গলায় মোটা চেন আর মুখে এমন এক মেকি হাসি যা রোজ মানুষকে আশা বিক্রি করতে করতে অভ্যেস হয়ে গিয়েছে। সে সায়নীকে ওপর নিচ দেখে নিয়ে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করল, হ্যাঁ বোন, চাকরি চাই? তার গলায় আপন বোধ ছিল না, ছিল ব্যবসায়িক ভঙ্গি। সায়নী ধীরে ধীরে বলল, হ্যাঁ স্যার, যে কোনো চাকরি, শুধু বেতনটা ঠিক সময় পেলেই হবে। লোকটি সায়নীর ফাইলটা উল্টে পাল্টে দেখল, যেন খুব মন দিয়ে কিছু দেখছে। তারপর বলল, হয়ে যাবে, কিন্তু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। সায়নী সাহস করে জিজ্ঞাসা করল, কত? লোকটি এমনভাবে বলল যেন ১,৫০০ টাকা খুব সামান্য ব্যাপার। মাত্র ১,৫০০। সায়নীর কানে যেন হঠাৎ সন্নাটা নেমে এলো। ১,৫০০ টাকা! তার কাছে ১,৫০০ তো দূরের কথা, ১৫০ টাকাও ছিল না। সে মৃদু স্বরে বলল, স্যার, এখন আমার কাছে নেই, আমি কি পরে? তার কথা শেষ হওয়ার আগেই লোকটির চেহারা বদলে গেল, মুখের হাসি উবে গেল। তাহলে বাইরে বেরো। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে মিশেছিল চরম অবজ্ঞা। সায়নী কিছু না বলে বেরিয়ে এলো। বাইরে তখন কড়া রোদ, মাথার ওপর জ্বলন্ত আকাশ, আর ভেতরে তার হৃদয় তার চেয়েও বেশি জ্বলছিল, যেন প্রতিবার আসার সাথে সাথে আরও কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে রাস্তার ধারে গিয়ে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে সেই কালো লাক্সারি গাড়িটি কিছু দূরে এসে থামল। এবার জানলার কাঁচ পুরোপুরি নামল এবং গাড়ির ভেতরে বসা ছেলেটিকে পরিষ্কার দেখা গেল। ঈশানের কণ্ঠস্বর খুব শান্ত ছিল, কিন্তু তার শব্দগুলো ছিল ভারী। তুমি কি রোজ এভাবেই ঘুরে বেড়াও? সায়নী চমকে উঠল। সে প্রথমবার ছেলেটির দিকে ভালো করে তাকাল। ঈশানের চোখে অহংকার ছিল না, না ছিল দয়া দেখানোর তাড়াহুড়ো, কেবল এক গভীর উপলব্ধি ছিল, যেন সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। সায়নী এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল এবং তারপর খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, কাজ চাই, দান নয়। আর বন্ধুরা, সায়নীর এই একটি কথায় ঈশানের শ্বাস যেন থমকে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সায়নী নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে গেল। ঈশান গাড়িতে বসেই সায়নীর চলে যাওয়া দেখতে থাকল, কারণ এখন কাহিনীতে একটি নতুন মোড় এসেছে। এক কোটিপতি ছেলের নজর আর এক গরিব মেয়ের আত্মসম্মান, যা কোনো মূল্যেই মাথা নোয়াতে প্রস্তুত ছিল না। ঈশান ড্রাইভারকে শুধু বলল, গাড়ি ধীরে চালাও। সায়নী জানত না যে কেউ তাকে ক্রমাগত লক্ষ্য করছে। সে পরের অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে কুর্তার হাতা গুটিয়ে নিল, যেন নিজেকেই বোঝাচ্ছিল ক্লান্ত হয়ে পড়লে হেরে যাব। পরের অফিসটি ছিল একটি শপিং মলের ভেতরে। এসির ঠান্ডা হাওয়া, চকচকে মেঝে আর রিসেপশনে বসা মেয়েটির উদাসীন দৃষ্টি। সায়নী ফাইলটা এগিয়ে দিল। মেয়েটি ওপরের দিকে না তাকিয়েই জিজ্ঞাসা করল, অ্যাপয়েন্টমেন্ট আছে? সায়নী বলল, না, ওয়াক ইন ইন্টারভিউর জন্য এসেছি। মেয়েটি মাঝপথেই থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, ফ্রেশার? সায়নী হ্যাঁ সূচক জবাব দিল। মেয়েটির মুখে হালকা হাসি ফুটে উঠল, যা হাসি নয়, বরং ছিল রোজকার তুচ্ছতাচ্ছিলের অভ্যেস। সে বলল, এইচআরের সাথে দেখা করতে হলে আগে টেস্ট ফি লাগবে। কত? ৪০০ টাকা। সায়নী শুধু মাথা নাড়ল। তার কাছে তখন মাথা নাড়ানো ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সে বেরিয়ে এলো। মলের বাইরের রোদ আবার চোখে বিঁধতে লাগল। ঠিক তখনই সামনে দিয়ে আরেকটি মেয়ে বেরিয়ে এলো, হাতে একই রকম ফাইল, চোখে মুখে একই ক্লান্তি ও নিরাশা। সায়নী তাকে জিজ্ঞাসা করল, বোন, কিছু হলো? মেয়েটি ম্লান হেসে বলল, এখানে চাকরি পাওয়া যায় না, এখানে আশা বিক্রি করা হয়। আর এই কথাটি সায়নীর মনে খুব গভীরভাবে গেঁথে গেল, যেন কেউ তার ভয়টাকে শব্দ দিয়ে প্রকাশ করে দিল। ঈশান এইসব দেখছিল। গাড়িতে বসে সে প্রথমবার অনুভব করল যে এই শহরে গরিব মেয়েরা কেবল বেকার নয়, তারা প্রতি পদে পদে লাঞ্ছিতও হয়, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দরজায়। সেই বিকেলে সায়নী আবার সেই একই কনসালটেন্সির ভেতরে গেল, কারণ তার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। লোকটি চেয়ারে হেলান দিয়ে বসেছিল।
সে বিদ্রূপ করে বলল, তাহলে এসেছ, টাকা এনেছ? সায়নী চোখ নামিয়ে নিল। স্যার, এখন পুরোটা নেই, তবে আপনি যদি একটা সুযোগ দেন। দেখো, এখানে কোনো সমাজ সেবা হয় না। চাকরি চাই তো সিস্টেম ফলো করো। সায়নী চুপ করে রইল। সে বাইরে বেরিয়ে এলো, দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়াল, চোখ বন্ধ করল, এবং প্রথমবার তার ভেতর থেকে এক কণ্ঠস্বর এলো, সম্মান কি পেটের খিদে মেটাতে পারে? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ বলল, তুমি যদি চাও তবে একটা কাজ আছে। সায়নী চমকে উঠে পেছনে তাকাল। সেই ছেলেটি ঈশান। সে প্রথমবার গাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সাধারণ কিন্তু দামি পোশাক, মুখে প্রশান্তি আর চোখে ঋজুতা। আমি তোমাকে চাকরি দিচ্ছি না, ঈশান স্পষ্টভাবে বলল। আমি শুধু একটা কাজ দিতে চাই। সায়নী সরাসরি তার চোখের দিকে তাকাল। চোখে কোনো দ্বিধা ছিল না, কেবল ক্লান্তি ছিল, যা এখন প্রশ্নে রূপ নিচ্ছিল। কাজটা কি? ঈশান কথা বেশি ঘোরাল না। তার গলার স্বর ছিল সোজা সাপটা, ঠিক তার চেহারার মতোই শান্ত। একদিনের কাজ, কোনো ফি লাগবে না। যদি কাজটা ঠিকঠাক করো তবে পরে কথা বলবো। সায়নী এক পলক ভাবল, খুব সামান্য সময়, যেন তার মস্তিষ্ক পরিস্থিতি বিচার করল আর মন সিদ্ধান্ত নিয়ে নিল। তারপর বলল, যদি কাজটা পরিশ্রমের হয় তবে আমি প্রস্তুত। ঈশানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এমন হাসি নয় যা বিশ্বাস পেতে চায়, বরং এমন যা সুযোগ দিতে চায়। কাল সকাল ৯টায় এই ঠিকানায় এসো। এ কথা বলে সে একটি কার্ড এগিয়ে দিল। সায়নী কার্ডটা নিয়ে আঙুলে টিপে দেখল, যেন ওটা কাগজ নয় বরং এক টুকরো আশা। নাম পড়ল ঈশান দাস। ঈশান চলে যাওয়ার বহু ঘণ্টা পর সেই রাতে সায়নী এক সস্তা ধর্মশালার বাইরের সিঁড়িতে বসেছিল। পকেট পুরোপুরি খালি ছিল, পেটে ছিল খিদের জ্বালা, কিন্তু মনে প্রথমবার ভয়ের চেয়ে বেশি একটি হালকা আলো ছিল, যেন অন্ধকারে কেউ দূর থেকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। ওদিকে ঈশান তার আলিশান বাড়িতে ছিল। বড় বড় ঘর, ঝকঝকে আসবাবপত্র, দেয়ালে দামি পেইন্টিং, সবই ছিল। শুধু মনের শান্তি ছিল না। ডাইনিং টেবিলে তার বাবা সুব্রত দাস বসেছিলেন। সংবাদপত্র নামিয়ে রেখে বললেন, আজ দেরি হলো কেন? ঈশান কোনো সংঘর্ষে না গিয়ে বলল, শহর দেখছিলাম। শহর দেখার জন্য এত সময়? গলার স্বরে সন্দেহ স্পষ্ট ছিল। ঈশান কিছু বলার আগেই সুব্রত দাস বললেন, ঈশান, মনে রেখো, আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিই না। ঈশান প্রথমবার সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি আবেগই কারো শেষ সম্বল হয় তবে? সুব্রত দাস চুপ হয়ে গেলেন। মুখে কোনো শব্দ ছিল না, কিন্তু বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছিল। পরদিন সকাল ৮টাতেই সায়নী সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিল। সামনে একটি বিশাল গুদামঘর, ওয়্যারহাউস। বাইরে কোনো বোর্ড নেই, কোনো নাম নেই, শুধু উঁচু গেট আর ভেতরে চলে যাওয়া রাস্তা। সে গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখনই ভেতর থেকে ঈশান বেরিয়ে এলো। সে বলল, সময়ের ব্যাপারে খুব নিষ্ঠাবান দেখছি। সায়নী না হেসেই জবাব দিল, খিদে সময় দেখে না, কিন্তু পরিশ্রম দেখে। ঈশান কিছু বলল না, শুধু দরজা খুলে দিল। আজকের কাজ হল এটা। এই গুদামঘরে স্টক চেক করতে হবে, কিছু গড়মিল আছে, দেখতে হবে কোথায় সমস্যা। সায়নী মাথা নাড়ল এবং কাজ শুরু হয়ে গেল। ঘণ্টা পার হতে লাগল, ঘাম ঝরতে থাকল, হাত ব্যথা করতে লাগল, কিন্তু সায়নী থামল না। সে জল চাইল না, বিশ্রামও নিল না, যেন আজ ক্লান্ত হওয়া কোনো বিকল্পই ছিল না। দুপুরে একটি খাম পড়ে গেল। তার ভেতর থেকে কিছু টাকা বাইরে বেরিয়ে এলো। সায়নী না ঘাবড়ে সেগুলো তুলে নিল। এক এক করে গুনে আবার সেই খামেই রেখে দিল। ঈশান দূর থেকে এইসব দেখছিল, চুপচাপ, কোনো কথা না বলে। সন্ধে নাগাদ সায়নী পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। ঈশান কাছে এলো। ক্লান্ত হয়ে গেছ? সায়নী কপালের ঘাম মুছল। না, আজ নিজের ওপর ভরসা জেগেছে। ঈশান প্রথমবার স্বস্তির গভীর শ্বাস নিল। আজকের কাজ এখানেই শেষ। তারপর একটু থেমে বলল, সায়নী, একটা কথা জিজ্ঞাসা করি, আজ যদি তুমি ওই টাকাগুলো পেয়ে যেতে তবে কি করতে? সায়নী না ভেবেই জবাব দিল, দিদির ওষুধ কিনতাম, কিন্তু পরিশ্রম ছাড়া কখনোই নয়। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল, এবং নিজের জন্য সায়নী হালকা হাসল। আমার জন্য এখনো সময় আছে। আর এই একটি জবাব ঈশানের ভেতরে কিছু একটা দৃঢ় করে দিল। পরের দুদিন সায়নী সেই একই কাজ করতে থাকল। কখনো গুদামঘর, কখনো ডেলিভারি লিস্ট, কখনো স্টোর রুম। কাজ ছোট ছিল, কিন্তু দায়িত্ব বড় ছিল।
ঈশান তাকে সরাসরি চাকরি দিচ্ছিল না, সে দেখছিল যে এই মেয়েটি সুযোগ পেলে কি হতে পারে। তৃতীয় দিন সকালে ঈশানের কল এলো। আজ গোদামঘরে আসতে হবে না, অন্য একটি কাজ আছে। জি, একটি ডেলিভারি করতে হবে, কিছু কাগজপত্র বাইরে যাবে। সায়নী কিছু জিজ্ঞাসা করল না, সে তৈরি হয়ে গেল, কিন্তু সে জানত না যে সেই দিন তার সততার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরের দিকে যখন সায়নী কাগজগুলো নিয়ে ঈশানের বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল বাড়ি থেকে কল। ফোন তুলতেই ওপাশ থেকে কণ্ঠস্বর কাঁপছিল। সায়নী, তোর মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, ডাক্তার বলছে যদি আজ থেকে কাল সকালের মধ্যে ব্যবস্থা না হয় তবে। এরপর আর শব্দ এলো না, অশ্রু আগে চলে এলো। সায়নীর চোখের সামনে ঈশানের বিশাল বাংলো ছিল। কিছুটা দূরে ঈশান দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার পৃথিবী সংকুচিত হয়ে কেবল একটি হাসপাতালের বেড পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ঈশান তার অবস্থা দেখে নিল, সে বুঝে গেল এটা সেই সময় যখন মানুষ হয় ভেঙে পড়ে নতুবা আরও মজবুত হয়। কত টাকা চাই? ঈশান খুব সরাসরি জিজ্ঞাসা করল। সায়নী সাথে সাথে মাথা তুলল, চোখে প্রথমবার কাঠিন্য ছিল। না। ঈশান কিছুটা অবাক হল। আমি সাহায্য? না। সায়নী আবার বলল, আমার মায়ের জীবন মূল্যবান, কিন্তু আমার সম্মানও তাই। আমি ধার চাই না, দানও চাই না। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ দেখছিল, কারো কাছে তাকে বোকা মনে হল, কারো কাছে অহংকারী, কিন্তু ঈশানের কাছে তাকে প্রথমবার পুরোপুরি একজন প্রকৃত মানুষ মনে হল। ঈশান গভীর শ্বাস নিল। ঠিক আছে, তবে চলো। কোথায়? হাসপাতাল। ঈশান বলল, কারণ কিছু সিদ্ধান্ত তর্কে নয়, উপস্থিতিতে হয়। সেই দিনই ঈশান সায়নীকে দিয়ে হাসপাতালে পৌঁছল। সায়নী দৌড়ে ভেতরে গেল। আইসিইউ এর বাইরে তার মা বসেছিলেন, ফোলা চোখ, কাঁপতে থাকা হাত। ভগবান, আমার মানুষটাকে বাঁচিয়ে নাও। সায়নী মায়ের পাশে বসে পড়ল, কিছু বলল না, শুধু মায়ের মাথাটা নিজের কাঁধে রেখে দিল। ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভেতনে গেল না, কারণ সে জানত এই মুহূর্তটা তার নয়। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। তখনই অপারেশন করতে হবে এবং টাকার অঙ্কটা বলে দিলেন। মায়ের কণ্ঠস্বর কেঁপে গেল। এত টাকা? সায়নী পলক না ফেলে জিজ্ঞাসা করল, কত সময় আছে? 4, বড়জোর 5 ঘণ্টা। ডাক্তার ভেতরে চলে গেলেন। সায়নী উঠে দাঁড়াল। ঈশান বুঝে গেল যে সে কোথাও যাচ্ছে। থামো, ঈশান বলল। সায়নী থামল, পেছনে ফিরল। ঈশান বলল, তুমি চাকরি চেয়েছিলে না? হ্যাঁ, কিন্তু এখনই। ঈশান মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আর এখন থেকেই। সায়নী প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। ঈশান খুব শান্ত ও ভারসাম্যপূর্ণ স্বরে বলল যে তার কোম্পানিতে একটি স্কিম আছে, ট্রেনিং কাম এমপ্লয়মেন্ট, যেখানে প্রথমে কাউকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়, তারপর সেই কাজের মাধ্যমেই তাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আর যদি জীবন হঠাৎ কোনো মোড় নেয়, তবে মেডিকেল সাপোর্টও সেই চাকরিরই অংশ হয়, কোনো দয়া বা কোনো শর্ত ছাড়াই। সায়নী কিছুক্ষণ কিছুই বুঝতে পারল না, যেন শব্দগুলো তার কান পর্যন্ত তো পৌঁছে গেল, কিন্তু হৃদয়ে পৌঁছনোর আগে থমকে গেল। সে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, মানে? ঈশান তার চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব পরিষ্কার শব্দে বলল যে এর মানে হল এই টাকা দান হবে না, না কোনো বাধ্যবাধকতায় দেওয়া সাহায্য, বরং এটা হবে তার চাকরির অংশ, পুরোপুরি আইনি, লিখিত এবং সেই সম্মানের সাথে যার অভাব সে এখন পর্যন্ত প্রতিটি মোড়ে অনুভব করেছে। সায়নীর শ্বাস দ্রুত হয়ে গেল, যেন ভেতরে চেপে রাখা ভয় আর আশা একসাথে জেগে উঠল। সে বলতে চাইল, কিন্তু যদি আমি। ওখানেই থেমে গেল। ঈশান গলা না চড়িয়েই বলল যে যদি সে পরিশ্রম না করে তবে এই টাকার দায়িত্ব তার হবে, কিন্তু যদি সে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তবে এই টাকা তার হক হবে, ততটাই সত্য যতটা তার পরিশ্রম এবং ততটাই নিশ্চিত যতটা তার নিয়ত। সায়নীর চোখ থেকে প্রথমবার জল পড়ল, কোনো শব্দ ছাড়া, কোনো লজ্জা ছাড়া, যেন কেউ তার থেকে কিছু কেড়ে নেয়নি, বরং তাকে তার হারিয়ে যাওয়া ভরসা ফিরিয়ে দিয়েছে। সে মাথা নিচু করে নিল এবং খুব ধীর কিন্তু মজবুত কণ্ঠে বলল যে সে পরিশ্রম করবে, শুধু এই কাজের জন্য নয়, বরং সারা জীবনের জন্য, কারণ এখন সে বুঝতে পেরেছিল যে সম্মানকে ওপর থেকে দেয় না, তাকে নিচ থেকে তুলে নিয়ে বজায় রাখতে হয়। ঠিক সেই সময়ে সুব্রত দাস হাসপাতালে দাখিল হলেন, যাকে ঈশান নিজেই ফোন করেছিল।
সুব্রত দাস চারপাশ দেখলেন, সাধারণ মানুষ, ঘাবড়ে যাওয়া মুখ, ঘামে ভেজা চেহারা আর বাতাসে ভাসতে থাকা অস্থিরতা। তিনি ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যে এইসব কি। তখন ঈশান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যে এটাই সেই জায়গা বাবা, যেখানে টাকার আসল মূল্য বোঝা যায়। সুব্রত দাসের নজর সায়নীর ওপর স্থির হল এবং তিনি জিজ্ঞাসা করলেন যে এটাই কি সেই মেয়ে যার ওপর ঈশান এত ভরসা করছে। ঈশান মাথা নাড়ল। এরপর ডাক্তারের সাথে কথা হলো, কাগজপত্রের কাজ শেষ হলো এবং অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু সুব্রত দাসের চেহারায় কোনো ধরনের গর্ব ছিল না, বরং এক অদ্ভুত নীরবতা ছিল, যেন ভেতরে কিছু বদলাচ্ছিল। অপারেশন থিয়েটারের বাইরে ঘণ্টাগুলো যেন গড়িয়ে যাচ্ছিল। সায়নী দেয়ালের সাথে ঠেস দিয়ে বেঞ্চে বসেছিল, চোখ বন্ধ আর হাত জোড় করা, যেন প্রতিটি শ্বাসের সাথে কোনো এক অদৃশ্য ভয়ের সাথে লড়ছে। ঈশান তার পাশে বসেছিল, কিছু না বলে, সান্ত্বনা না দিয়ে, কেবল পাশে থেকে। কিছুক্ষণ পর সায়নী খুব ধীর স্বরে জিজ্ঞাসা করল যে সে এমন কেন করল। ঈশান তার দিকে তাকিয়ে বলল যে কারণ সে সেদিন সেই বৃদ্ধকে ওষুধ খাইয়েছিল, কারণ সে টাকা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মিথ্যে বলেনি, কারণ সে ভেঙে পড়েছিল ঠিকই কিন্তু নুইয়ে পড়েনি, এবং কারণ আজকের যুগে এমন মানুষ খুব কম দেখা যায়। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন এবং হালকা হাসির সাথে বললেন যে অপারেশন সফল হয়েছে। সায়নী ওখানেই বসে পড়ল, যেন তার পায়ে আর কোনো শক্তিই অবশিষ্ট ছিল না। তার মা কেঁদে ফেললেন এবং ঈশানের চোখও ভিজে এলো, কিন্তু কেউ কোনো শোরগোল করল না, কারণ এই জয়টা ছিল প্রশান্তির। ৩ দিন পর ঈশান সায়নীকে নিজের অফিসে ডাকল। এবার সেটা কোনো গুদাম ঘর ছিল না, বরং একটি বড়, সাধারণ কিন্তু পুরোপুরি সুশৃঙ্খল কর্পোরেট অফিস ছিল, এবং সায়নী প্রথমবার নিজেকে সেই পরিবেশে অদ্ভুত বা ছোট মনে করল না। ঈশান একটি ফাইল এগিয়ে দিল এবং বলল যে এটি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানে এমন কোনো শর্ত নেই যা তার সম্মান ক্ষুণ্ণ করে, কারণ ট্রেনিং, কাজ এবং বেতন সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে। সায়নী ফাইলটা সাথে সাথে তুলল না, শুধু কয়েক পলক ওটার দিকে তাকিয়ে থাকল। তারপর খুব ধীরে ফাইলটা তুলল, নিজের নাম পড়ল, পদ পড়ল এবং তার চোখ ভিজে এলো। সে কিছু বলতে পারল না। ঈশান হাত তুলে সায়নীকে ওখানেই থামিয়ে দিল, যেন তার শব্দগুলোকে সময়ের আগে বোঝা হতে দিতে চাইল না, এবং খুব পরিষ্কার স্বরে বলল যে ধন্যবাদ বলো না, কারণ এটি কোনো সাহায্য নয় বা কারো প্রতি করা কোনো করুণা নয়, বরং এটি একটি বিনিয়োগ, এমন বিনিয়োগ যা টাকার চেয়ে বেশি ভরসার ওপর করা হয়। কার ওপর? সায়নী দ্বিধাহীনভাবে জিজ্ঞাসা করল। তার কণ্ঠে না ছিল সংকোচ, না ছিল দয়ার ভিক্ষা। ঈশান এক মুহূর্ত সময় না হারিয়ে সরাসরি জবাব দিল, তোমার ওপর। সেই মিটিং রুমে সুব্রত দাসও উপস্থিত ছিলেন, যিনি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিলেন ও বুঝছিলেন। তিনি সায়নীকে মন দিয়ে দেখলেন, যেন কোনো কাগজে নয় বরং কোনো মানুষের ভেতরে তাকাচ্ছেন। কয়েক সেকেন্ড ঘরে নীরবতা থাকল। তারপর তিনি খুব স্থিরভাবে বললেন যে তিনি আজও মানেন যে দুনিয়া টাকা দিয়ে চলে, এবং এই সত্য অস্বীকার করা বোকামি হবে। কিন্তু ততটাই বড় সত্য এটাও যে সেই টাকার দিক কে ঠিক করে তা মানুষের চরিত্রের ওপর নির্ভর করে। তিনি সায়নীর দিকে ফাইল এগিয়ে দিয়ে বললেন যে এখানে কোনো দয়া চলে না, এখানে শুধু সততা ও দায়িত্ব চলে, তাই কাজটাও সেইভাবেই করো। সায়নী দাঁড়িয়ে গেল, তার পিঠ সোজা ছিল এবং কণ্ঠে কোনো জড়তা ছিল না। সে বলল যে সে দয়া নিতে আসেনি, বরং দায়িত্ব নিতে এসেছে, কারণ সে জানে যে বোঝা আর ভরসার মধ্যে পার্থক্য আছে। সেই মুহূর্তে সুব্রত দাসের চোখ ১ সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল, যেন তিনি কোনো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে সায়নীর জীবন বদলাতে লাগল, কিন্তু কোনো নাটকীয় কায়দায় নয়, বরং খুব শান্ত ও স্থিরভাবে। সকালে কাজ, সন্ধ্যায় ট্রেনিং এবং রাতে হাসপাতাল যাওয়া তার রুটিন হয়ে গেল। মায়ের অবস্থা ধীরে ধীরে সামলাতে লাগল, মেশিনের আওয়াজ কম ভয় দেখাতে লাগল, এবং বাবার চোখে এখন আগের মতো ভয় নয় বরং গভীর গর্ব ফুটে উঠল, যেন তিনি তার মেয়েকে নতুনভাবে জয়ী হতে দেখছেন। কয়েক মাস পর ঈশান কোম্পানির ভেতরেই একটি ছোট মঞ্চ তৈরি করাল, মিডিয়ার চাকচিক্য ছাড়া, ক্যামেরা আর হাততালির শব্দ ছাড়াই। সেখানে শুধু কোম্পানির কর্মচারীরা ছিল এবং কিছু এমন ছেলে মেয়ে ছিল যাদের চোখে চাকরির খোঁজ ছিল আর হৃদয়ে ছিল ভেঙে যাওয়া স্বপ্ন। ঈশান মাইক নিল এবং খুব সাধারণভাবে একটি কথা বলল যে আজ কোম্পানি একটি নতুন স্কিম শুরু করছে, যার নাম সম্ভাবনা।
সে আরও বলল যে এখানে কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে না, কোনো সুপারিশ চলবে না এবং কোনো পরিচয়ও জিজ্ঞাসা করা হবে না, শুধু কাজ আর সততা দেখা হবে। তারপর সে সায়নীর দিকে তাকালো এবং বলল যে এই স্কিম কোনো ফাইল বা মিটিং থেকে নয়, বরং একজন মানুষের গল্প থেকে শুরু হয়েছে। সায়নী মাইক নিল না, সে শুধু ওখানেই দাঁড়িয়ে থাকল এবং ভিড়ের মধ্যে কারো চোখ ভিজেছিল তো কারো মুখে প্রথমবার আশার আলো দেখা যাচ্ছিল। সন্ধ্যায় সায়নী হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল, সেই জায়গা যেখানে কয়েক মাস আগে ভয় তাকে আঁকড়ে ধরেছিল। ঈশান কাছে এলো এবং তাকে জিজ্ঞাসা করল যে এখন সামনের পরিকল্পনা কি। সায়নী হালকা হাসির সাথে বলল যে এখন আর হন্যে হয়ে ঘুরতে হবে না, এখন নিজেকে সামলে নিয়ে চলতে হবে। ঈশান প্রথমবার মন থেকে হালকা করে হাসল এবং জিজ্ঞাসা করল যে যদি কখনো আবার পড়ে যাও তবে কি করবে। সায়নী খুব সাধারণ কিন্তু মজবুত জবাব দিল যে আবার উঠে দাঁড়াবে, কিন্তু মাথা নোয়াবে না। ঈশান আকাশের দিকে তাকালো, যেন সেখানে কোনো না বলা উত্তরের সন্ধান করছে, এবং খুব ধীরে বলল যে হয়তো এটাই মানবতা। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় সত্য এটাই যে দারিদ্র্য মানুষের জীবনকে কঠিন করে তুলতে পারে, কিন্তু অসততা কখনোই তার পরিচয় হওয়া উচিত নয়। কারণ পরিস্থিতি যাই হোক না কেন, মানুষকে বড় বা ছোট তার অর্থ নয়, বরং তার চরিত্র বানায়। আর যখন কেউ সাহায্যকে করুণা হিসেবে নয়, বরং সুযোগ বানিয়ে দেয়, তখনই আসল মানবতা বেঁচে থাকে। এবার একটু নিজেকে জিজ্ঞাসা করুন যে যদি আপনার সামনে এমন কোনো গরিব মেয়ে থাকে যে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, ক্ষুধার্ত, ভেঙে পড়ছে, কিন্তু তবুও নিজের সম্মানের সাথে দাঁড়িয়ে আছে, তবে আপনি কি করবেন? মুখ ফিরিয়ে নেবেন, নাকি তাকে এগিয়ে যাওয়ার একটি সত্য ও সম্মানজনক সুযোগ দেবেন? যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় সমাজের এমন গল্পের প্রয়োজন আছে, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো কারো জীবনের দিক বদলে যেতে পারে। দেখা হবে পরের গল্পে।